আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের ফিনান্সিয়াল ফাংশন শিখব। সেটি তেমন একটি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু আমরা পার্সোনাল লাইফ আমরা শেখার জন্য আজকে শিখব। যেমন এক্সেল ফিনান্সিয়াল ফাংশন, যেমন এখানে আছে লোন অ্যামাউন্ট, রেট, লোন পিরিয়ড ইন মান্থ। এখানে বলা হলো যে কেউ মনে করেন যে 20 লাখ লোন নেবে ব্যাংক থেকে, এবং তার রেট দেওয়া হলো যে 9%, এবং সে নেবে হচ্ছে 5 বছরের জন্য। তো 5 বছর আসে 60 মাস। 60 মাস, তাহলে তাহার ইএমআই অর্থাৎ অর্থাৎ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট কত? অর্থাৎ প্রতি মাসে যে যদি সে 20 লাখ টাকা নেয়, 6 মাসের সে পরিশোধ করবে, তাহলে ইএমআই কত? এই জন্য আমাদেরকে ফিনান্সিয়াল ফাংশন ইউজ করতে হবে। পিএমটি অর্থাৎ পেমেন্ট টার্মস ইউজ ব্যবহার করতে হবে। ফিনান্সিয়াল ফাংশন পেমেন্ট টার্মস অর্থাৎ সে যদি আমি যদি ব্যাংক থেকে 20 লাখ টাকা নেই, এবং সে রেট দেওয়া হয় যদি 90%, এবং আমি সময় নেই হচ্ছে 5 বছরে সম্পূর্ণ করব, তখন আমরা পি পিএমটি ফাংশন ইউজ করব, অর্থাৎ ইএমআই বাই করার জন্য পেমেন্ট টার্মস পিএম পিএমটি। দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা প্যারামিটার রয়েছে, আর্গুমেন্ট রয়েছে। একটা হচ্ছে রেট, নাম্বার অফ, এনপিআর, পিভি, এফবি, টাইপ। অর্থাৎ তিনটে এখানে আহ, তিনটা একটা সেটা তিনটে দেওয়া আবশ্যক। সেটা হচ্ছে রেট, এনপিআর, পিভি। এফবি এবং টাইপ দেওয়া আবশ্যক নয়। রেট হচ্ছে এই যে আমাদের রেট, যেমন 9%। এই 9% সিলটা সিলেক্ট করার পর আমরা 12 দিয়ে ভাগ দিব, কারণ আমাদের 12 মাসে আহ, এই 90% এটা 12 মাসে আমাদের দিবে। এই জন্য 12 মাসের উপর হবে, ভাগ হবে। এই জন্য সবসময় রেটের উপর 12 দিয়ে ভাগ হবে, এটা মনে রাখবেন সকলেই। এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ কত মাস আমাদের। যেমন নিচ্ছে হচ্ছে 5 বছর, অর্থাৎ 60 মাস। তারপরে কমা, তারপরে হচ্ছে পিভি, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু, মোট কত টাকা আমরা নিব। 20 লাখ টাকা যদি নেই, আমি যদি ইন্টার দেই, দেখতে পাচ্ছেন যেখানে আমার মাইনাস। পিভির আগে সব সময় মাইনাস হবে, দেখবেন, কারণ মাইনাস দিলে আমাদের দেখতে পাচ্ছেন যে পজিটিভ ভ্যালু আসছে। এখন দেখতে পাচ্ছেন যে এক মাসে তার ইএমআই আসছে হচ্ছে 41,517 টাকা। অনুরূপভাবে আমি যদি এখানে মাস না দিয়ে বছর দেই, 5 বছর, যেমন 5 বছর দেই, তাহলে আমাদের কি হবে? পিএমটি রেট হচ্ছে রেটের সাথে 12 দিয়ে ভাগ, সব সময় মনে রাখবেন। এনপিআর নাম্বার অফ পিরিয়ড, এনপিআর যেহেতু 5 বছর, 5 দিয়ে 12 দিয়ে গুণ হবে, কারণ 5 দিয়ে 12 দিয়ে গুণ হলেই আমাদের, দেখতে পাচ্ছেন, শুধু আমরা এতটুকুর আউটপুট চাই। তারপরে কিবোর্ড থেকে এটা সিলেক্ট করে F9, দেখতে পাচ্ছেন 12, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল Z, তারপরে দেখেন আবার আগের ফর্মুলা অবস্থায় ফিরে আসবো। পিভি হচ্ছে, পিভির আগে সবসময় মাইনাস হবে, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে লোন অ্যামাউন্ট, অর্থাৎ পিভি, প্রিন্সিপাল ভ্যালু, এটা দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের 41,517 টাকা। যদি অনুরূপভাবে আমি যদি 20 লাখ টাকা নিয়ে যদি 4 বছরে পরিশোধ করতে চাই, এখানে আমরা 4 দিব, দেখতে পাচ্ছেন যে আমাদের ইএমআইটা বেড়ে গেছে 49,770 টাকা। অনুরূপভাবে আমি যদি 2 বছর দিই, এখানে দেখতে পাচ্ছেন 2 বছর আমাদের 91,000। এখন আমরা চাই যে টোটাল কত আমরা টাকা দিলাম, অর্থাৎ এই এই 2 বছর, এখানে আমরা দিয়েছি 2 বছর নাম্বার পিরিয়ড। 2 বছরে আমরা যদি 2 বছরে যদি আমরা 91,369 করে দিই প্রতি মাসে, তাহলে আমাদের 2 বছরে মোট কত টাকা হলো? এখানে আমরা মাস দিয়ে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে 24 মাস। আর এখানে আমরা 12টা কাটা দিয়ে দিই। এখন আমরা চাই যে এই 24 মাসে আমরা যদি 91,369 টাকা দিই, তাহলে মোট কত টাকা আসে আমাদের। এই জন্য ইএমআই ইএমআই গুণ 24 মাস, দেখতে পাচ্ছেন যে সে টাকা নিয়েছে 20 লক্ষ টাকা, এবং তার এখানে আসছে হচ্ছে 21,92,868 টাকা। এখন তার ইন্টারেস্টটা কত হয়েছে? ইন্টারেস্টটা বাই করার জন্য টোটাল অ্যামাউন্ট মাইনাস পিভি, অর্থাৎ লোন অ্যামাউন্ট। দেখতে পাচ্ছেন যে তার 1,92,868 টাকা তার লোন দিতে হয়েছে।
এটা হচ্ছে তার লোন দিতে হয়েছে। এবং সে টাকা নিয়েছিল লোন, সে যেমন আমি যেমন সে টাকা নিয়েছিল 20 লক্ষ টাকা, এবং তার 1,92,000 92,868 টাকা। অনুরূপভাবে যদি আপনার এখানে মাস যদি বৃদ্ধি পায়, যেমন এখানে যদি 60 দিই আমি 5 বছরে, দেখতে পাচ্ছেন তার টাকা আস্তে লোনের অ্যামাউন্ট আরো বাড়তেছে। যেমন এখানে আগে ছিল 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নিচে, এখন হচ্ছে 4,91,003 টাকা। দেখতে পাচ্ছেন যদি তার সময় যদি বৃদ্ধি পায় তার লোনটাও বৃদ্ধি পাবে। এখন আমাদের বুঝতে হবে পিপিএমটি এবং আইপিএমটি কি। পিপিএমটি, আমরা চলে যাই হচ্ছে পাওয়ার পয়েন্টে। পিপিএমটি অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট। ধরেন আপনি ব্যাংক থেকে এক আহ, 1 লক্ষ টাকা লোন নিলেন। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিলাম, আপনি প্রতি মাসে ইএমআই দিচ্ছেন। ওই প্রতি মাসে ইএমআই দুই ভাগে ভাগ করা হয়। যেমন আমি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে নিলাম, তারপর এই প্রতি মাসে যে আমি ইএমআই দিচ্ছি, অর্থাৎ প্রতি মাসে যে একটা টাকা দিচ্ছি, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। ওই টাকার ভিতরে সুদ থাকে, যেমন ওই টাকার ভিতরে সুদ থাকে। আর একটা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট, মোট টাকা। পিপিএমটিও বলে দেয় যে এই মাসের ইএমআই থেকে আসল টাকার অংশ কত। অর্থাৎ আমি যদি আবার চলে যাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা নিয়েছি। এই 20 লক্ষ টাকা প্রতি মাসে আমি দিই 41,517 টাকা। এই 41,517 কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, দেখতে পাচ্ছেন যেখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আহ 24,91,003 টাকা। আরেকটা এখানে আছে ইন্টারেস্ট হচ্ছে 4,91,003 টাকা। এখন এটাকেই দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার মূল বেতন, মূল টাকা, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। এখন পিপিএমটি বলে দেয় যে প্রতি মাসে এই টাকা যে প্রতি মাসে দেই, এই টাকা থেকে আমাদের মূল টাকাটা কত, মূল প্রিন্সিপাল ভ্যালুটা কত। এটাকেই বলা হয় পিপিএমটি। অর্থাৎ প্রথম দিকে, যেমন এখানে প্রথম দিকেও আমাদের প্রিন্সিপাল ভ্যালুটা একটু কম কাটে এবং সুদটা একটু বেশি নেয়। এবং লাস্টের দিকে প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মূল টাকা, আমাদের মূল টাকাটা একটু বেশি, কম কম কাটে, এবং সুদটা মূল মূল টাকা মূল টাকাটা একটু কম কাটে, এবং মূল টাকাটা একটু বেশি কাটে, এবং সুদটা কম কম নেয়। প্রথম দিকে হচ্ছে পিপিএমটি, অর্থাৎ মূল টাকাটা একটু বেশি নেয়। যেমন এখন এখানে দেখতে পাচ্ছেন যে 41,517 টাকা। এটাকে দুই ভাগ করা হয়। এই দুই ভাগ করা হয়, একটা হচ্ছে মূল টাকা, আরেকটা হচ্ছে মূল টাকা, আরেকটা হচ্ছে সুদ। এই জন্য আমাদের মূল টাকাটা, যেমন এই মাস প্রথম মাসে দেখতে পাচ্ছেন যে আমাদের 60 মাস, এই জন্য আমরা পিরিয়ড 60টা 1 থেকে 60 পর্যন্ত নিয়ে নিয়েছি। এখন দেখছি যে প্রথম মাসে যে আমি টাকাটা দিলাম 41,517 টাকা, এই 41,517 টাকা আমার মূল টাকাটা কত। এই জন্য আমরা পিপিএমটি ফাংশন ইউজ করব। রেট রেট হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন যে রেটের সাথে 12 দিয়ে ভাগ আমরা দেখেছিলাম। এবং রেটের আগে আমরা F4 দ্বারা লক করে দিব, কারণ আমরা নিচের দিকে ড্রাগ করবো। পার হচ্ছে আমাদের পিরিয়ড, এটাকে আমরা লক করে দিব না, কারণ আমরা নিচের দিকে ড্রাগ করব। যেমন আমরা জানতে চাই যে প্রথম মাসে আমাদের মূল টাকা কত, দ্বিতীয় মাসের মূল টাকা কত। এই জন্য নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 60 মাস। এবং পিভি, মূল টাকা, পিভি হচ্ছে মূল টাকা, এটাকেও আমরা কিবোর্ড থেকে F4 দ্বারা লক করে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা পিভির আগে সবসময় মাইনাস দিব, কারণ পজিটিভ ভ্যালু আসবে। দেখতে পাচ্ছেন যে প্রথম মাসে সে, আমি যদি প্রথম মাসে সে টাকা দিয়েছে 41,517 টাকা, কিন্তু তার মূল টাকা হচ্ছে 26,517 টাকা। আর বাকি হচ্ছে তার বাকি টাকাটা হচ্ছে সুদ থেকে কেটে নেয়। আহ, সুদের টাকা বা বা সুদ হিসাবে, ইন্টারেস্ট হিসাবে গণ্য হয়। আমরা যদি চাই যে এই প্রথম মাসে যে টাকাটা দিয়েছি তার থেকে মূল ভ্যালুটা, এই দেখতে পাচ্ছেন যে প্রথম আস্তে আস্তে বাড়তে আস্তে আস্তে বাড়তে লাস্ট আসে, দেখতে পাচ্ছেন যে 1,208 টাকা। লাস্টের দিকে সুদটা একটু কম নেয়, প্রথম দিকে একটু সুদটা বেশি নেয়। আর যদি আমরা সুদ ইন্টারেস্টটা যদি বের করতে চাই, এই জন্য আমরা পিআইপি আইপিএমটি রেট, এটা হচ্ছে আগেটা হচ্ছে পিপিএমটি হচ্ছে আমাদের মূল টাকাটা, এটা হচ্ছে আইপিএমটি হচ্ছে আমাদের ইন্টারেস্টটা কত প্রতি মাসের, সেটা বের করার জন্য। রেট হচ্ছে কিবোর্ড থেকে F4 দ্বারা লগ ভাগ 12।
12 পার পার হচ্ছে আমাদের 1 থেকে 60 পর্যন্ত, এটা হচ্ছে যেহেতু 60 মাস, এটাকে লক করে দেবো না, কারণ যেটা ড্রা করার সময় যেন আসে, এটা হচ্ছে আমরা লক করে দেবো নাম্বার অফ পিরিয়ড, কিউব থেকে 4। পিভি প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে আমাদের এটা, এন্টার। প্রিন্সিপাল ভ্যালুর আগে মাইনাস দিব। দেখতে পাচ্ছেন যে তার এই যে 41,517 টাকা দিল, এখান থেকে এটাকে দুইটা ভাগ করে, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে সুদ। এই সুদ হচ্ছে 15,000 আর বাকিটি হচ্ছে 26,517, এটা হচ্ছে তার মূল, মানে সুদ ছাড়া এটা। আমরা এই দুইটাকে যদি যোগ দেই তাহলে আমাদের এই ভ্যালুটা বের হবে। দুইটাকে আমরা যোগ দেই, দেখতে পাচ্ছেন যে 41,517, অর্থাৎ সে প্রতি মাসে যে আমরা দিই 41,717, তার থেকে প্রথম মাসের দিকে দেখতে পাচ্ছেন যে আহ প্রথম মাসে হচ্ছে তার ইটা বেশি, মানে প্রিন্সিপাল ভ্যালুটা একটু কম এবং সুদটা বেশি, এবং আস্তে আস্তে সুদটা কমতে থাকে, এবং এটা প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে সুদটা আস্তে আস্তে প্রিন্সিপাল মূল মূল বেতনটা আস্তে আস্তে বাড়তে থাকে, মূল ভ্যালুটা। এটাই হচ্ছে পিএমটি, আইপিপিএমটি এবং পিভি হচ্ছে, অর্থাৎ যে পিভি হচ্ছে ভবিষ্যতে যে কিস্তি বা টাকা দিবে বা পাবে আজকের দিনে তার মূল আহ, মূল্য কত। অর্থাৎ আপনি ব্যাংকে, এটা হচ্ছে প্রতি মাসে ফর এক্সাম্পল আপনি 10,000 করে টাকা রাখলেন অথবা 20,000 করে টাকা রাখলেন, এবং সেটাকে আপনি 5 বছর রাখবেন। ওই 5 বছর পরে তার মোট কত টাকা হবে, এই জন্য আমরা পিভি ফাংশন ইউজ করবো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান যে 5 বছর পর যে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি হবে অথবা অন্য কিছু হবে, টাকার যে বর্তমান মূল্য করতো, বর্তমান আজকের মূল্য করতো। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা করে রাখেন ব্যাংকে এবং 5 বছর রাখেন, 5 বছর পরে মোট টাকাটা কত হবে, এর জন্য আমরা পিভি ফাংশন ইউজ করব। পিভি রেট, রেট হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন ইন্টার রেট 12 ভাগ 12, কারণ রেটের সাথে 12 দিয়ে ভাগ হবে। নাম্বার অফ পিরিয়ড, পিরিয়ড হচ্ছে আমাদের 60 মাস অর্থাৎ 5 বছর। তারপর ইএমআই, পিএমটির আগে মাইনাস মাইনাস দিতে হবে। ইএমআই পিএমটি, দেখতে পাচ্ছেন যে আমরা যদি 20,000 করে টাকা রাখি 5 বছর, তাহলে আমরা পাবো হচ্ছে 9,41,360 টাকা। আমরা যদি দেখি যে মূল কত টাকা রাখছি আমরা, এই জন্য 60 দিয়ে 20,000কে গুনতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা 12 লক্ষ টাকা রেখেছি, আর এখানে দিয়েছে আমাদের, আচ্ছা আমার কি ভুল হলো, পিভি রেট হচ্ছে 12, নাম্বার অফ পিরিয়ড 60 মাস, C5, C5। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মোট টাকা রাখা হয়েছে হচ্ছে 9,41,360 টাকা। আচ্ছা 1 মিনিট একটু দেখি। পিবি হচ্ছে, পিবি মানে হচ্ছে ভবিষ্যতের টাকার আজকের মূল্য। ধরেন কেউ বলল 5 বছর পরে আহ 10 লক্ষ টাকা দিবে, আজকের দিনে এর মূল্য কত। কারণ সময়ের সাথে ইন্টারেস্ট বা ইনফ্লেশন বা মূল্যস্ফীতি হয়, পিবি ফাংশন সেই বর্তমান মূল্য বের করে। অর্থাৎ
অনুরূপভাবে এফবি এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, অর্থাৎ ধরেন আপনি প্রতি মাসে 10,000 1,000 টাকা সেভিং করছেন, ব্যাংক আপনাকে 10% ইন্টারেস্ট দিচ্ছে। 5 বছর পরে আপনাকে মোট কত টাকা, কত মোট কত টাকা কত হবে, শুধু 60 না, কারণ ইন্টারেস্ট যোগ হবে। এফবি ও আমাদের, আমি গোলমাল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আহ, যে যেটা বুঝিয়েছিলাম যে আমরা ব্যাংকে টাকা রাখবো, এটাই হচ্ছে এফবি, অর্থাৎ ফিউচার ভ্যালু। এফবি এফবি পিভির মতনই। রেট রেট হচ্ছে আমাদের 10% ভাগ 12, তারপর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড 12, এবং পিএমটি মূল ভ্যালু অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু এর আগে মাইনাস হবে। দেখতে পাচ্ছেন যদি আমি 5,500 টাকা করে রাখি বা 1 বছরে, তাহলে আমাদের মোট টাকা হবে হচ্ছে 69,110 টাকা। এখন আমরা যদি 12 দিয়ে 5,500 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের মূল টাকাটা বের হবে। মূল কত টাকা রেখেছি, 12 গুণ, দেখতে পাচ্ছেন আমরা রেখেছি হচ্ছে 66,000, আর আমাদের ইন্টারেস্ট হয়েছে 66,000 মাইনাস 3,110 টাকা আমাদের আহ সুদ এসেছে। কোনোভাবে আমাদের ফিনান্সিয়াল ফাংশন এগুলাই। এখন আমরা কিছু শর্ট ফাংশন শিখবো, সেটা হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ভ্যালু ফাংশন হচ্ছে টেক্সটকে নাম্বারে রূপান্তরিত করে। যেমন এখানে আমি কিছু নাম্বার লিখলাম, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন যে ডান সাইড থেকে আসছে। অনুরূপভাবে আমি যদি নাম্বারের আগে একটা এই ছোট চিহ্ন দিলাম, যেমন নাম্বার আগে একটা ছোট চিহ্ন দিলাম, এখন যদি আমি নাম্বার লিখি তাহলে টেক্সট হিসাবে গণ্য হবে। অনেক সময় আমাদের নাম্বারগুলা এরকম বাম সাইডে থাকে, বাম সাইডে অর্থাৎ টেক্সট হিসাবে গণ্য হয়, এই জন্য আমরা ভ্যালু ফাংশন ইউজ করব। ভ্যালু, দেখতে পাচ্ছি না আমাদের এই টেক্সট গুলোই ভ্যালুতে হিসেবে রূপান্তরিত হয়েছে। এটাই আমাদের ভ্যালু ফাংশনের ব্যবহার। আর এক্সাক্ট হচ্ছে অর্থাৎ হুবহু, অর্থাৎ আমি যদি এখানে 343 43 দিই, দেখতে পাচ্ছেন যে আমি চাই যে এই সেলে এই সেল আর এই সেল কি হুবহু নাম্বার কিনা, হুবহু টেক্সট কিনা, এই জন্য আমাদের এক্সাক্ট ফাংশন ইউজ করতে হবে। এক্সাক্ট এক্সাক্ট দেখতে পাচ্ছেন যে ট্রু দিছে। আমি যদি কোনোভাবে এখানে 40 দেই অথবা 42 দেই, 40 দিলাম, দেখতে পাচ্ছেন যে ফলস, কারণ এই নাম্বারের সাথে ম্যাচ নেই। এবিএস ফাংশন হচ্ছে মাইনাস, যদি আমাদের দেখতে পাচ্ছেন 343, 343 কে -343, এটাকেই আমাদের মাইনাস কে বাদ দিয়ে দিবে। এটি হচ্ছে এবিএস ফাংশনের কাজ। এই মাইনাসটাকে রিমুভ করার জন্যই হচ্ছে এই বেস ফাংশন। এন ফাংশন আমরা দেখেছিলাম, অর ফাংশন দেখেছিলাম। ইভেন অর্থাৎ যোগ সংখ্যা, আর অট হচ্ছে বিয়োগ সংখ্যা। এই 33 কি যোগ সংখ্যা কিনা, এই জন্য আমাদের ইভেন ফাংশন ইউজ করব। ইভেন নাম্বার, দেখতে পাচ্ছেন ইভেন 33-এর জোড় হবে 34। অনুরূপভাবে অড সংখ্যা, এই জন্য আমরা এই 33-কে জোড় সংখ্যা রূপান্তরিত করবো। জোড় সংখ্যা কত হবে, এই জন্য আমাদের 34 এক বাড়িয়ে দিয়েছে, এটাকে জোড় সংখ্যা করে দিয়েছে 33-কে। অনুরূপভাবে 34-কে আমাদের যদি অড অর্থাৎ বিয়োগ করতে চাই, বিয়োগ না হচ্ছে বেজোড় সংখ্যা, আমাদের দেখতে পাচ্ছেন যে 35 করে দিয়েছে 34 জোড় দিকে। আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেমন আমি যদি ফ্যাক্ট যদি 5 দেই, দেখতে পাচ্ছেন যে 120, 120 কেমন হলো, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল হচ্ছে যেমন আমরা 5 দিয়েছি, 5 করবে কি চার, চারের তার নিজের সংখ্যার সাথে গুণ করবে, ওটার সাথে ওটার যত রেজাল্ট আসে ওটাকে আবার তিনি তার নিজের সংখ্যার সাথে গুণ করবে। ওটার যে রেজাল্ট আছে টোটালের, তার তার সেই সংখ্যাগুলোকে আবার তার নিচের সংখ্যাগুলোর সাথে গুণ করবে। অনুরূপভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে। অনুরূপভাবে আমি যদি 10-এর সাথে দিই, তাহলে দেখবেন 10
গুণ 9 কত হচ্ছে, ওই রেজাল্টটাকে আবার 8-এর সাথে গুণ দিবে, ওই রেজাল্টটা যেটা আসে সেটা আবার সাথে সাথে গুণ দিবে, এরকম ভাবে 1 পর্যন্ত আসবে। যদি আমি ফ্যাক্ট 10 দেই, ফ্যাক্ট 10, দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সংখ্যা। কোনভাবে স্মল ফাংশন, নাও ফাংশন দেখেছি আমরা, রাউন্ড ফাংশন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে ডেসিমল আছে 4টা, আমি চাই যে 2টা ডেসিমল থাকুক এখানে, এই জন্য রাউন্ড ফাংশন ইউজ করব। রাউন্ড, এই নাম্বার, আমরা নাম্বার অফ ডেসিমল আমরা 2টা ডেসিমল চাই, দেখতে পাচ্ছেন যে 2টা ডেসিমল আমাদের দিয়ে দিয়েছে। অনুরূপভাবে আমরা যদি চাই একটা ডেসিমল, একটা ডেসিমল দিয়ে দিছে। তারপরে গ্রো কলম ফাংশন আমরা দেখেছি, তারপর অফসেট ফাংশন। আচ্ছা, আগে আমরা সুইচ ফাংশনটা দেখি। যেমন আমরা ইফ ফাংশনের মাধ্যমে দেখেছিলাম যে ইফ ফাংশন অনেকগুলা থাকে, যেমন নেস্টেড ইফ, সেটা হচ্ছে যদি আমাদের এই সেলটা এ হয় তাহলে আমাদের এক্সিলেন্ট দিবা, আর যদি বি হয় তাহলে গুড দিবা, এরকম ভাবে আমাদের নেস্টেড অনেকগুলো ইফ ফাংশন ইউজ করতে হতো। ওটা যদি আমরা সহজ করতে চাই, এজন্য আমরা সুইচ ফাংশন ইউজ করব। সুইচ অর্থাৎ এই এক্সপ্রেশন হচ্ছে গ্রেট, তারপরে হচ্ছে এটা যদি, এই ভ্যালুটা যদি এ হয়, এটাকে আমরা লক করে দেবো কিবোর্ড থেকে F4, কারণ আমরা নিচে থেকে ড্র্যাগ করব। যদি ভ্যালু ইজ এ হয় তাহলে রেজাল্টটা কি আসবে, এক্সিলেন্ট। অনুরূপভাবে এই সেলটা যদি বি হয়, কিবোর্ড থেকে F4, তাহলে বি হলে কি হবে, রেজাল্ট দেখতে পাচ্ছেন ভ্যালু ভ্যালু রেজাল্ট 2, গুড হবে, কিবোর্ড থেকে F4। এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি সি হয়, যদি এই গ্রেডটা এখানে যদি সি লেখা থাকে, তারপরে রেজাল্ট হচ্ছে অ্যাভারেজ লেখা আসবে। যদি এই ভ্যালুটা যদি ডি হয় তাহলে পোল লেখা আসবে। অনুরূপভাবে এই লেখাটা যদি এফ হয়, কিবোর্ড থেকে F4, তাহলে ফেল লেখা আসবে, তাহলে ফেল। দেখতে পাচ্ছেন যে এ, এই জন্য এক্সিলেন্ট। আমি যদি নিচের দিকে ট্র্যাক করি তাহলে বি দেখতে পাচ্ছেন গুড, সি এভারেজ, ডি পোর, এফ ফেল, এ এক্সিলেন্ট, সি এভারেজ, ডি গুড। অনুরূপভাবে যদি আমরা এটাকে ই ফাংশনের মাধ্যমে ইউজ করতাম, ইফ যদি আমরা ই ফাংশনের মাধ্যমে ইউজ করতাম তাহলে দেখতে পাচ্ছেন যে ইফ লজিক্যাল টেস্ট ইকুয়াল টু এ, এ তাহলে এক্সিলেন্ট। অনুরূপভাবে যদি আরেকটা আবার ইফ ফাংশন ইউজ করতে হতো, ইফ লজিক্যাল ভ্যালু ইজ ইকুয়াল টু বি, তাহলে গুড লেখা আসবে। অনুরূপভাবে আবার ইফ ফাংশন, ইফ দিস ভ্যালু ইকুয়াল টু সি, তাহলে আমাদের ভ্যালু ইজ ট্রু, তাহলে হচ্ছে এভারেজ লেখা আসবে। আবার ইফ ফাংশন ইউজ করব, ইফ লজিক্যাল টেস্ট যদি আমাদের এটা ডি হয় তাহলে ভ্যালু ইজ ট্রু, ডি হলে পোর লেখা আসবে। তাও যেহেতু আমাদের আর লাস্টের সর্বশেষ আমরা যদি ফলস দিই এখন, তাহলে ফলস লেখা আসবে, যেহেতু আমরা ভ্যালু ইজ ফলস দিয়েছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে এটা এ আমরা এক্সিলেন্ট দিয়েছিলাম, দেখেন এখানে কত বড় ফাংশনটা ইউজ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় ফাংশন, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি সুইচ ফাংশন, দেখতে পাচ্ছেন সুইচ ফাংশনে হচ্ছে আমাদের এতগুলো ইফ দিতে হয় নাই। সুইচ ফাংশনটা একটু তুলনামূলক একটু ছোট এবং সহজ ইফ ফাংশনের থেকে। অনুরূপভাবে আমরা ইফস ফাংশনও ইউজ করতে পারতাম, ইফস ফাংশন, ইফস
দেখতে পাচ্ছেন যে ইফস ফাংশন, ইফস লজিক্যাল টেস্ট, এটা যদি আমাদের ভ্যালু ইজ ট্রু, যদি এই সেলটা এ হয়, আচ্ছা, ইফস লজিক্যাল টেস্ট ইকুয়াল টু এ, আমরা এটাকে লক করে দিব যেহেতু, তারপরে ভ্যালু ইজ ট্রু, যদি এ হয় তাহলে এক্সিলেন্ট। অনুরূপভাবে যদি লজিক্যাল টেস্ট টু, যদি এই ভ্যালুটা বি হয়, এই ভ্যালুটা ইকুয়ালস বি হয়, কিবোর্ড থেকে F4, যেহেতু আমরা নিচে ড্রাগ করবো যেন নিচের দিকে না আসে, তাহলে গুড লেখা আসবে, গুড। অনুরূপভাবে যদি এই ভ্যালুটা এই ইকুয়ালস টু সি হয় তাহলে অ্যাভারেজ। অনুরূপভাবে যদি এই গ্রেডটা ইকুয়ালস টু ডি হয় তাহলে ভ্যালু ইজ ট্রু, তাহলে পুর লেখা আসবে। অনুরূপভাবে এই লেখাটা যদি এফ হয় তাহলে ফেল লেখা আসবে। দেখতে পাচ্ছেন যে এ এক্সিলেন্ট। অনুরূপভাবে আমরা এরকম ভাবেও লিখতে পারতাম, এই ভ্যালু এ এক্সিলেন্ট, এরকম ভাবেও, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমরা এই আউটপুটটা তিন ভাবে আনতে পারি, একটা সুইচ ফাংশনের মাধ্যমে, আর একটা ইফ ফাংশনের মাধ্যমে, আর একটা ইফস ফাংশনের মাধ্যমে। সো আজকে এ পর্যন্তই। আহ, আপনারা প্র্যাকটিস ফাইল দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। আজকে তাহলে এ পর্যন্তই।